আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজান প্রদেশের জোলফা শহরে দিজমান নামে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী মারা যান। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘন্টা অনুসন্ধান চালানোর পর ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়, তবে জীবিত নেই ইরানি এই নেতা। ওই হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিন মারা গেছেন। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন রাইসি। সেখানে একটি বাঁধও উদ্বোধন করেন তিনি। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শোকে পাথর হয়ে গেছে ইরানিরা। মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় ইরানের বাড়িতে বাড়িতে, গলি মহল্লায়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিনের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। প্রেসিডেন্ট রাইসি জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় শহীদ হয়েছেন বলে জানানো হয়। শাহাদাত শাওন, আরটিভি। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ইরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডক্টর সোহেল আহমেদ। সোহেল, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর প্রায় 1 ঘন্টা আগে সরকার নিশ্চিত করেছে। এরপর জানানো হয়েছে যে কোথায় জানাজা হবে, কোথায় দাফন হবে, কি কি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেটা আরো পরে জানানো হবে। এখন পর্যন্ত সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ইরানে এখন সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে, এটা আমরা দেখতে পাচ্ছি টিভি চ্যানেলগুলোতে। ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি আরো যারা সফর সঙ্গী ছিলেন প্রেসিডেন্টের, যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে, তাদের জীবনী সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এই ঘটনার মধ্য দিয়ে ইরানের রাষ্ট্রীয় শাসন কাঠামোতে তেমন কোনো দেখা ঘটবে না বলে ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে গত রাতে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে জনগণ যাতে কোনোভাবে উদ্বিগ্ন না হয়, কোনো ধরনের উদ্বেগের কিছু নেই। ঘটনা যদি এমনটি ঘটে যায় যে প্রেসিডেন্ট মারা গেছেন, তাহলে নিয়ম অনুযায়ী সাংবিধানিক যে নির্দেশনা আছে সেভাবে দেশ এগোবে, দেশে কোনো সমস্যা তৈরি হবে না। আপনি জানেন যে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি যেহেতু আছেন, এর ফলে এখানে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ধন্যবাদ। ইরান থেকে সরাসরি জানাচ্ছিলেন ডক্টর সোহেল আহমেদ। এদিকে ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রোববার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এমপি আনোয়ারের ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ পাওয়া গিয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। সেখানে উল্লেখ করা হয়েছে, গত 12 মে বারুইনগরের গোপালের বাড়িতে ওঠেন এমপি আজিম। 13 মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15 মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি, তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের। এদিকে আজ সকালে তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলুজামান। শিপলু, 4 দিন নিখোঁজ থাকায় এমপির পরিবার, স্বজন ও নেতাকর্মীরা কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনী কোনো বক্তব্য দিয়েছে কিনা জানাবেন?
সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে আমি সকাল থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে অবস্থান করছি। তাছাড়া আপনাকে একটা বিষয় জানা রাখি, তিনি এখান থেকে কিন্তু পরপর 3 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি এখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ছিলেন। ব্যাপক জনসমর্থন, জনপ্রিয়তা কিন্তু তার এই ঝিনাইদহ কালীগঞ্জে আছেন। দর্শক, আপনাদেরকে দেখাই যে ঠিক আমি যেখানটা অবস্থান করছি, এটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সাহেবের বাসভবন। তিনি ঠিক এই বাসভবন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই বাসভবন থেকে উনি 12 তারিখে ভারতের উদ্দেশ্যে তিনি এখান থেকে বাড়ি থেকে বের হয়ে যান এবং তিনি দর্শন স্থল বন্দর দিয়ে গেদে বর্ডার দিয়ে তিনি ভারতে যান। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি অবস্থান নেয়। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য ভারতের থেকে বাহিরে বেরিয়ে গেলে তিনি আর সেখানে তার বাহিরে ফিরে আসেনি। তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে নিয়েই তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাস পশ্চিমবঙ্গ থানায় ভারতনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে আমরা জানতে পেরেছি। আর আমি কথা বলেছি ঝিনাইদহ পুলিশ সুপারের সাথে। তিনি বলেছেন যে আমরা বাংলাদেশ থেকে যতদূর চেষ্টা করছি তাকে তার অবস্থান সম্পর্কে জানার জন্য। তো আমি আজকে সকালে কথা বলেছি সংসদের কন্যা ডরিন, তিনি আমাকে জানিয়েছেন যে তাদের বাবার খোঁজে, বাবার উদ্দেশ্যে তারা পরিবার থেকে তার চাচাতো ভাই সাইমন ভারতে অবস্থান করছে। আমি সাইমনের সাথে কথা বলেছি ফোনে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো তথ্য তারা পায়নি। তবে ভারত সরকার এবং ভারত পুলিশ কিন্তু বেশ তৎপর আছে তাকে খোঁজার জন্য। তার বাসার সামনে যে আওয়ামী লীগের কার্যালয়, এখানে অধীর অগ্রে নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু এখানে চেষ্টা করছেন তাকে আসলে ফলাফল কি অবস্থায় আছেন তিনি এটা জানার জন্য। তাই আমরা এখন কথা বলবো একজন আওয়ামী লীগের কর্মী এবং তার ভক্তের সাথে, তিনি আমাদেরকে একটু বলবেন। ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উনি কালীগঞ্জের একজন জনতার নেতা। আসলে তারা কোথায় আগে বসে আছে, যেমন তার পরিবারের লোকজন অনেক চিন্তিত আছে বিষয়টি নিয়ে। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ আনোয়ারুল আজিম আনার সাহেবের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছে চালকরা। সকালে রামপুরার ওয়াবদা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেয় তারা। উত্তরা ড্যামরার স্টাফ কোয়ার্টার, মোহাম্মদপুর সাদেক খান পাম্পের সামনে সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। তবে গতকাল মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলেও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে আজ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। তবে চালকদের অভিযোগে গভীর রাতে গ্যারেজে অভিযানের নামে রিকশার ব্যাটারি খুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলছে তারা। এখন আমরা কি কর্ম, কার কোন দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ির ব্যাটারি। এইটা ছাড়া অন্য কোনো কাজ শক্তি পাই না, আমার মাথা তো ভাঙ্গা, বুঝলেন। আমার ফ্রেমে আমার 5টা মেয়ে, আমার সংসার চালানো করি, এটা দিয়ে মোটামুটি যাক আল্লাহ ডাল ভাত খাওয়ায়। আর এটা যে বন্ধ হয়ে যায় আমার তো মনে অচল। পুলিশের লোক আরো সাথে কিছু লোক ছিল, ওনারা আইসা দেখেন গ্যারেজের তালাগুলো দেখেন, ওইটা লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলা, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। ভাঙে পরে প্রতিটা গাড়ি দেখেন একটা গাড়ির ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে মিরপুর কালশী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, বিভিন্ন স্থানে তো আন্দোলন চলছে, তো আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন। কিন্তু আপনি জানেন যে ব্যাটারি চালিত রিকশা যখন বন্ধের কথা বলা হয়েছে সরকারিভাবে, এর আগে কোর্ট নির্দেশনা দিয়েছিল এবং সর্বশেষ বিআরটিএ যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলে দিল যে ব্যাটারি চালিত রিকশা আর রাজপথে চলতে পারবে না, তারপর থেকেই কিন্তু আমরা একটি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং যার ফলশ্রুতিতে কালকে আমরা সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখেছিলাম। আমি এখন যে জায়গাটিতে আছি অর্থাৎ কালশী মোড়, এখানে প্রায় রণক্ষেত্র পরিণত হয়েছিল। এখান থেকে একটু সামনে গেলে একটি পুলিশ বক্স আছে, সেই পুলিশ বক্সটিও কিন্তু পুড়িয়ে দিয়েছিল অটোরিকশার যারা চালক তারা। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আজকের পরিস্থিতি দেখছি যে পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থায় আছে, বিশেষ করে এই
মিরপুর এলাকায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে, কালশি সহ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেখানে কিন্তু পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন আছে। তবে এই মিরপুর ছাড়া অন্য যে এলাকাগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে খবর পাচ্ছি। যেমন সকালে আমরা রামপুরা এলাকায় খবর পেয়েছিলাম, তারা কিন্তু নেমেছিলেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা, তারপরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গিয়েছেন। এখন কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে মোহাম্মদপুর বেরিবাদে সাদেক খান পাম্পের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা তাদের মতো করে আন্দোলন করছেন এবং উত্তরাতে হচ্ছে, স্টাফ কোয়ার্টারে হচ্ছে, সেখানেও কিন্তু প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে। তবে এর মাঝখানে যে বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের বিবেচনা করা উচিত যে রিক্সাওয়ালারা আসলে এই নিষেধাজ্ঞার পরে রিক্সাগুলো আসলে বের করছেন না, অর্থাৎ গ্যারেজে রাখছেন, সেই গ্যারেজ থেকে কিন্তু আমরা সকালে অনেকগুলো এলাকাতে গিয়েছি, সেই গ্যারেজগুলো ঘুরেছি, আমরা সেখানে বেশিরভাগই আমাদেরকে অভিযোগ করছে যে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে অনেকটা ডাকাতি কায়দায় কিন্তু ব্যাটারিগুলো নিয়ে আসছে। তো এই যে যারা আসলে রিক্সা চালাচ্ছেন না এবং যে ব্যাটারি কিনে তারা আসলে তাদের ব্যাটারি রিসিট আছে, তারা বৈধভাবে সেই ব্যাটারিগুলো কিনেছেন, সেই ব্যাটারি কেন আসলে এইভাবে গ্যারেজ থেকে নিয়ে আসা হবে সেই বিষয়ে আসলে যৌক্তিকতা কতটুকু কিংবা এটা আসলে কতটা আইন সিদ্ধ সেই বিষয়টি কিন্তু আসলে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু আসলে দেখা উচিত এবং এমনটা দাবি কিন্তু যারা এই খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু করছিলেন। সব মিলিয়ে মিরপুরের অবস্থা শান্ত হলেও বলা যায় যে রাজধানীর অন্য আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ব্যাটারি চালিত যারা রিক্সা চালক আছেন তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আসলে এই আন্দোলন নিয়ে মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। রাঙামাটির লংদু উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের 2 সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি। ভোর থেকে ইউপিডিএফ এর কর্মীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এতে সকাল থেকে রাঙামাটি, ঢাকা, চট্টগ্রামগামী দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি, তবে জেলা শহর এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে অবরোধ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গেল 18 মে লংদু উপজেলায় দুর্বৃত্তরা তাদের 2 কর্মীকে গুলি করে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতিকালে নাবালিকা ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল 1 বছর যাবৎ দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল এই চক্রটি। রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি বলেন, শিগগিরই এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চালাবে র্যাব। এছাড়াও পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তৎপর রয়েছে সংস্থাটি। আব্দুল্লাহর সহযোগী যে আব্দুল মতিন, তার বিরুদ্ধে 3টি মামলা, অপর যে 2 জন আসামি আয়নাল এবং চানমিয়া তাদের নামেও একাধিক মামলা রয়েছে। অনেক তথ্য বেরিয়ে আসছে এবং আমরা চাইব যে আমাদেরকে সহায়তার মাধ্যমে এরা আর কি ধরনের কার্যক্রমে ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।